নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অবনীন্দ্রনাথের বাগান বাড়িতে আজকে আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এবারের নিবেদনে থাকছেন কাকা ভাইপোর সম্পর্ক, রবীন্দ্রনাথ ঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যে আর শিল্পে এই দুজন খ্যাতিমান বাঙালি বিশ্বকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গেছিল। তারা ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, নন্দনতাত্ত্বিক এবং চিত্রশিল্পী। রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে খুব মিল ছিল। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পেলেন নোবেল পুরস্কার, আর সেই বছর অবনীন্দ্রনাথ লন্ডনে গেলেন তার চিত্র প্রদর্শনী নিয়ে। রবীন্দ্রনাথ 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন। সেই বছরই অবনীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করলেন। এর পরেও একটা বিশেষ দিন তাদের জীবনকে জড়িয়ে, সেটা শুনতে গেলে আপনাদের দেখতেই হবে এবারের পর্ব। এবারের নিবেদন রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথের নন্দনতাত্ত্বিক আত্মীয়তার বন্ধন। খেলাঘর বাঁধতে লেগেছে মনের ভিতরে, খেলাঘর বাঁধতে লেগেছে। আমরা ভাবি আমাদের মধ্যেই বুঝিবা প্রতিভা আসে। কি প্রক্রিয়ায় প্রতিভা বিকশিত হয় আমরা জানি না। কত তাপ উত্তাপ, কত ঝড়ঝাপটা তার ভিতর দিয়ে বয়ে গেছে, তবেই তো প্রতিভা ফুটে উঠেছে। আমরা গানের মধ্যে তার সন্ধান পাই কখনো বা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো অবনাক পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যাকে প্রভু বলে জানি তাকে বলি তুমি কেমন কারিগর, এমন সুন্দর করে প্রদীপ করলে, এতখানি আলো দিলে, এতখানি শক্তি দিলে তাকে। তবে কেন তাকে গড়েছো আর ভেঙেছো বারে বারে? ছবির গায়ে একটুখানি আঁচড় লাগলে আমাদের রাগ হয়, আর তুমি নিজে হাতে তোমার গড়া এমন সুন্দর জিনিস ভেঙে দিলে। কাকেই বা গড়লে আর কাকেই বা ভাঙলে, কিছুই বুঝতে পারি না। স্রষ্টার কত ভাগাগড়ার মধ্যে দিয়ে তো সৃষ্টি, তা শিল্পে সাহিত্যে সর্বত্র বিরাজমান। রবীন্দ্রনাথকে আমরা ভগবানের দান স্বরূপ পেয়েছি, সে দানে সদ্ব্যবহার করতে পেরেছিলেন অবনীন্দ্রনাথ। অবনীন্দ্রনাথ তাঁর রবি কাকার প্রেরণা আর উৎসাহ পেয়েছিলেন বলেই না আমরা ক্ষীরের পুতুল, নাটক, রাজকাহিনী আজ পড়ি আর বাড়ি বাড়ি বিমুগ্ধ হই। একদিন আমায়নী বললেন, তুমি লেখো না, যেমন করে তুমি মুখে মুখে গল্প করো তেমনি করেই লেখো। আমি ভাবলাম, বাপরে, লেখা সে আমার দ্বারা কস্মিন কালেও হবে না। উনি বললেন, তুমি লেখোই না, ভাষায় কিছু দোষ হয় তো আমি আছি। সে কথাতেই মনে জোর পেলুম, একদিন সাহস করে লিখতে বসে গেলুম। লিখলুম এক ঝোঁকে একদম শকুন্তলা বইখানা। লিখে নিয়ে গেলুম রবি কাকার কাছে। পড়লেন আগাগোড়া, বইখানা বেশ ভালো করেই পড়লেন। শুধু একটি কথা, অল্লোলের জল। ওই একটি মাত্র কথা লিখেছিল সংস্কৃতে। কথাটা কাটতে গিয়ে না থাক বলে রেখে দিলেন। আমি ভাবলাম, যা না, সেই প্রথম জানলাম আমার বই লেখার ক্ষমতা আছে।
ক্ষমতা থাকলেই তো হয় না, তাকে আবিষ্কার করতে হয়, প্রেরণা দিয়ে কাজে লাগাতে হয়। সেই বড় কাজটাই রবীন্দ্রনাথ করে বসেছিলেন। আমাকে রবি কাকা বললেন, অবন তোমাকেও কিছু লিখতে হবে খামখেয়ালি সবার জন্য। কিছুতেই ছাড়েন না। আমি খামখেয়ালিতে প্রথম পড়ি দেবী প্রতিমা বলে একটা গল্প, তারপর আমার লেখা ছাপা হলো। তখন রবি কাকা আমাকে প্রায়ই বলতেন, অবন তোমার সেই লেখাটি কিন্তু বেশ হয়েছিল। শুধু লেখাতেই বা কেন, অবনীন্দ্রনাথ তখন ভর্তি হয়েছেন আর্ট স্কুলে। শুরু থেকেই এখানে পশ্চিমী রীতিতেই ছবি আঁকা শেখানোর রেওয়াজ। আর্নেস্ট বিনফিল্ড হ্যাবেল 1896 সালে অধ্যক্ষ হয়ে এখানে আসার পর আগের ভাবনার পরিবর্তন ঘটালেন। ভারত শিল্পের ঐশ্বর্য লক্ষ্য করে প্রাচ্য রীতিতেই তিনি শিল্প চর্চার প্রবর্তন করলেন। অবনীন্দ্রনাথ তাকেই বরণ করে নিয়েছেন গুরুপদে। অতএব আর্নেস্ট বিনফিল্ড হ্যাবেলের নির্দেশে অবনীন্দ্রনাথ এবার শুরু করলেন প্রাচ্য শিল্পের চর্চা। কিন্তু দেশি মতে ছবি আঁকতে গিয়ে কি আঁকবেন সেই নিয়ে সমস্যায় পড়লেন অবনীন্দ্রনাথ। এই সমস্যার সমাধান করতে তখন রবিকাই অবনকে পথ দেখালেন। রবিকার নির্দেশেই অবন বৈষ্ণব পদাবলীকে ছবির বিষয় হিসেবে গ্রহণ করলেন। কিন্তু প্রথম প্রথম যা হয়, শুক্লাভিসার আঁকতে গেলেন গোবিন্দ দাসের অভিসারের পদ অবলম্বন করে, কিন্তু বেশি রাধিকা হলো না। সে হলো যেন মেম সাহেবকে শাড়ি পরিয়ে শীতের রাত্রিরে ছেড়ে দিয়েছি। বড় মুচড়ে গেলাম, না ওভাবে হবে না, দেশি টেকনিক শিখতে হবে। তখন তারই দিকে ঝোঁক দিলাম। রবি কাকার উপদেশ মতো বৈষ্ণব কবিতা পড়ে আমি দেশীয়ভাবে কৃষ্ণলীলার ছবি আঁকা শুরু করে দিলাম। তোমরা শুনে অবাক হবে, কৃষ্ণলীলার 20খানা ছবি শেষ করতে আমায় তখন পুরো 1 বছর খাটতে হয়েছিল। অবনীন্দ্রনাথের ছবি আঁকা শুরু কিন্তু ঠাকুর বাড়িতেই। বাড়ির দেওয়ালে দেখতেন তেল রঙে আঁকা মদন ভস্য, কাদম্বরী কিংবা দেবদেবীর পটচিত্র। শ্রীকৃষ্ণের পায়েস ভক্ষণ, শকুন্তলার মতো চিত্রকর্ম ঝুলছে। এসব দেখতে দেখতেই ছবি আঁকা শুরু হয়েছিল অবনীন্দ্রনাথের। একবার তার ছোট পিসের দেওয়া হাঁসের ছবি দেখেই প্রথম ছবি এঁকেছিলেন অবন। অবনীন্দ্রনাথ রবি কাকার থেকে 10 বছরের ছোট। দুজনেই জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সন্তান। দ্বারকানাথের পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এবং তৃতীয় পুত্র গিরীন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ এবং গিরীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র গুণেন্দ্রনাথের তৃতীয় পুত্র অবনীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কাব্যে অবনীন্দ্রনাথের ছবিগুলি গৃহীত হলো। তাতেই খল্লতত্ত্ব ভ্রাতুষ্পুত্রের সম্পর্ক ছাড়িয়ে তাঁরা কবি ও শিল্পী এই নান্দনিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এই সম্পর্কটাই ছিল তাঁদের চিরসত্যের সম্পর্ক। সুকণ্ঠের অধিকারী না হলেও অবনীন্দ্রনাথ গান গাইতে ভালোবাসতেন। যন্ত্রসঙ্গীতেও তাঁর ছিল প্রবল আগ্রহ। আমরা সবাই জানি দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবির গানের ভান্ডারী, তবুও একাধিকবার সেই দায়িত্ব তিনি অবনকে দিয়েছিলেন। অবন অবশ্য মাঝে মধ্যে সেই সুর ভুলেও যেতেন। নাটকের গানে সুরে গাইতে পাচ্ছেন না দেখে অবনের নিজের দেওয়া সুরে তখন রবিকা অবনকে নাটকে গাইতে দিতেন। স্নেহের প্রশ্রয়ে এরকম কাণ্ড ঘটে থাকত। ঠাকুরবাড়ির ড্রামাটিক ক্লাবের অত্যুৎসাহের সদস্য ছিলেন অবনীন্দ্রনাথ। বহুবার দুজনে একসঙ্গে নাটক করেছেন। অলিক বাবুর অভিনয়ে ব্রজদুর্লভের পাতেই রবীন্দ্রনাথের সুর বদলে অবনীন্দ্রনাথ নিজের সুরে গাইলে মহা খুশি হয়ে রবি কাকা বলেন, বেড়ে করেছে অবন, ও গানচাদা হয়েছে চমৎকার। রাজা ও রানীতে তো পাঠ করেছিলেনই, এমনকি বাল্মীকি প্রতিভায় ডাকাতের পাঠ পর্যন্ত করেছিলেন অবন। নাটকের মঞ্চসজ্জায় এমনকি লেখাতেও দুর্দান্ত ছিলেন অবন। একবার পাকা দাড়িকে কাঁচা করতে কালি ঝুলি মেখে কবির তো ভয়ঙ্কর অবস্থা, কারণ সেই তেল রং আর কিছুতেই উঠছে না। পরের শোয়ে অবন তার রবিকাকে দাড়িতে রং মাখতে দিলেন না, তার বদলে গজের কাপড় বেশ করে কেটে দাড়িতে গিলাপের মতো লাগিয়ে কানের দুপাশে বেঁধে দিলেন। বসেও তাই করলেন। সবার চিন্তা, না জানি কেমন দেখতে লাগবে। অবন সবাইকে ভরসা দিলেন, স্টেজে আলো পড়লেই একদম ঠিকঠাক দেখতে লাগবে। সত্যি হলো তাই। স্টেজে দেখে সবাই তো অবাক।
বললে চমৎকার কালো দাড়ি হয়েছে। এরপর রবি কাকারও আর কোনো ঝঞ্ঝাট রইল না। অভিনয়ের পর কাপড়ের গেলাপটি খুলে ফেললেই হলো। শুধু তাই নয়, পাঠ ভুলে যেতে রবি অবন দুজনেই ওস্তাদ। এর দাওয়াইও বাতলে দিল ওস্তাদ অবন। বোরখা পরিয়ে অবনীন্দ্রনাথ খোদ প্রম্পটারদের স্টেজে নামিয়ে দিলেন। তারা দৈত্য দানর মতো অভিনেতাদের পাশে ঘুরে বেড়াতে বেড়াতে ফিসফিসিয়ে পাঠ বলে যেতে লাগলেন। আর তাতেই অবনীন্দ্রনাথদের পাঠ বলা উতরে গেল। বাইরে থেকে আলোর মধ্যে দর্শকরা তখন কিছুই বুঝতে পারলেন না। খোদ প্রম্পটারেরা স্টেজে নেমে এমন কাণ্ড ঘটিয়েছেন, কস্মিন কালে কোনো অভিনয়ের ইতিহাসে এ কথা জানা যায়? ইতিহাস যে কথা মনে রেখেছে তা হলো অবনীন্দ্রনাথই রবীন্দ্রনাথকে জগৎ পারাবারের তীরে পৌঁছে দিয়েছিলেন। 1911 সালে রোদেনস্টাইন লন্ডন থেকে ভারতে এসেছিলেন। বেনারস থেকে তিনি ফিরে যেতে চাইলে অবনীন্দ্রনাথ কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রোদেনস্টাইনকে আমন্ত্রণ জানান। অবনীন্দ্রনাথ ততদিনে বিখ্যাত চিত্রকর। চিঠির মাধ্যমেই তখন ইংরেজ চিত্রশিল্পী স্যার উইলিয়াম রোদেনস্টাইনের সঙ্গে অবনীন্দ্রনাথের পরিচয় গড়ে ওঠে। রোদেনস্টাইন এসে সোজা জোড়াসাঁকোর বাড়িতে অবনীন্দ্রনাথের ঘরে গিয়ে হাজির। সেই ঘরে তখন পিছন দিক ফিরে বসেছিলেন শিল্পীর পোয়েট আঙ্কেল। রোদেনস্টাইন সেই প্রথম জানলেন তার শিল্পী বন্ধুর একজন কাকা আছেন, যিনি কবিতা লেখেন আর শান্তিনিকেতনে একটি স্কুল করেছেন। রবীন্দ্রনাথের সঙ্গে অবনীন্দ্রনাথ রোদেনস্টাইনের আলাপ করিয়ে দেবার পর এ কথা ও কথায় রোদেনস্টাইন কবিকে বলেন, অনুবাদের ব্যাপারে কবির যদি কোনো সহায়তার প্রয়োজন হয় তা করতে সদা প্রস্তুত তিনি। 1912 সালে রবীন্দ্রনাথ লন্ডনে পৌঁছেই রোদেনস্টাইনের সঙ্গে দেখা করেন। গীতাঞ্জলি পাণ্ডুলিপি তুলে দেন রোদেনস্টাইনের হাতে। এরপরের কাহিনী তো ভুবন বিজয়ের কাহিনী। 1913 সালে ভারতের ঘরে প্রথম নোবেল পুরস্কার আনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির এই বিশ্বখ্যাতির পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোদেনস্টাইনের। ভাগ্যিস সেদিন অবনীন্দ্রনাথ তাঁর সঙ্গে পোয়েট আঙ্কেলের আলাপ করিয়ে দিয়েছিলেন, না হলে কি এই ইতিহাস রচিত হতো? তারপরে একটা সময় গেছে অবনীন্দ্রনাথ দূরে থেকেছেন বরানগরের গুপ্ত নিবাসে। 25 বছর পর অবন শান্তিনিকেতনে আসবেন শুনে কবি ব্যস্ত হয়ে পড়েন। তার অবন কোথায় শোবে, কোথায় বসবে, কি খাবে? একবার অবন ছবি আঁকা ছেড়ে দিয়ে পুতুল পুতুল কাটা নিয়ে ব্যস্ত হয়েছেন। অমনি রবি কাকার অনুযোগ, ছবি আঁকা ছেড়ে দিলে কেন অবন? অনেকে অনেক কথা বলেছেন, তবুও কাকার জন্মদিন আর তার সংবর্ধনা সভা সমিতিতে অবন কিন্তু ঠিক হাজির থাকতে। শান্তিনিকেতনের উপাসনা গৃহের রূপ দেওয়ার ভার পড়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর। প্রথমে অবনীন্দ্রনাথ ডিজাইন করে দিলে ইঞ্জিনিয়াররা জানান পাথরের গাঁথুনি এখানে টিকবে না, টিকবে শুধু লোহা। তাই লোহা আর রঙিন কাঁচ দিয়ে মন্দির তৈরি হলো। 7ই পৌষ মন্দির প্রতিষ্ঠার দিন স্থির হলে নিমন্ত্রণ করা হলো সমাজের সকল স্তরের লোককে। স্থির হলো এই মন্দির হবে সর্বসম্প্রদায় ও সকল জাতির প্রার্থনা কক্ষ। লাল, নীল, সবুজ রঙে বড় করে মন্দিরের যে নকশা অবনীন্দ্রনাথ তৈরি করে দিয়েছিলেন তা আজও শান্তিনিকেতনের উপাসনা গৃহ। সাল 1941, 13ই জুলাই রবীন্দ্রনাথ রচনা করলেন অবনীন্দ্রনাথের ঘরোয়ার জন্য ভূমিকা। 27শে জুন লিখলেন, অবন কি চমৎকার! তোমার বিবরণ শুনতে শুনতে আমার মধ্যে মরা গাঙে বান ডেকে উঠল। বোধহয় আজকের দিনে আর দ্বিতীয় কোনো লোক নেই যার স্মৃতিশালায় সেদিনকার যুগ এমন প্রতিভার আলোকে প্রাণে প্রদীপ্ত হয়ে দেখা দিতে পারে। এ তো ঐতিহাসিক পাণ্ডিত্য নয়, এ যে সৃষ্টি, সাহিত্যের দুর্লভ। 29শে জুন লিখলেন, আজ যখন দিনান্তের শেষ আলোকে মুখ ফিরিয়ে দেশের ছবি আর একবার দেখে নিতে চাই মন, তখন তোমার লেখনী তাকে তো পথ নির্দেশ করে দিলে। এ আমার সৌভাগ্য। যে দেশের জন্য প্রাণ দিয়েছি সে দেশে পূর্ণ আসন থাকবে না, এই আশঙ্কা আমি অনুশোচনার বিষয় বলে মনে করিনি। অনেকবারই ভেবেছি আমি আজন্ম নির্বাসিত, এ আমি বারবার মনে মনে স্বীকার করে নিয়েছি। আজ তুমি যে ছবি খাড়া করেছো সে অত্যন্ত সত্য, অত্যন্ত সজীব। দীর্ঘকালের অবমাননা সে দূর করে দিয়েছে। সেই নিরন্তর লাঞ্ছনা ও গ্লানির মধ্যে আজ যেন তুমি তার চারিদিকে তোমার প্রতিভার মন্ত্র বলে এক দ্বীপ খাড়া করে দিয়েছো।
তার মধ্যে শেষ আশ্রয় পেলুম, তোমাদের রবি কাকা। এই দুটি চিঠির সঙ্গে ঘরোয়ার ভূমিকাটুকু স্পষ্ট বুঝিয়ে দেয় যে আমাদের চিঠি দুটি ঘরোয়ার অন্তরঙ্গ রূপের সংবর্ধনা। এই ভূমিকাটি তার লেখকের উদ্দেশ্যে অভিনন্দন। আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের কয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে অবনীন্দ্রনাথের নাম মনে পড়ে। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে। তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবি উদ্ধার করেছেন। তাকে বিশ্বজনের আত্ম উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন। অবনীন্দ্রনাথ তার ৭০তম বর্ষপূর্তিতে কোনো উৎসব আয়োজনকে আমল দিচ্ছেন না দেখে অন্তিম শয্যায় শায়িত রবীন্দ্রনাথ তাকে বলেন, দেশের লোক যদি চায় কিছু করতে, তোমার তো তাতে হাত নেই অবন। শুনে অবন বলেন, তা আদেশ যখন করছো, মালা চন্দন পরবো, ফোঁটা নাটা কাটবো, তবে কোথাও যেতে পারবো না কিন্তু। কবির প্রতিভাদীপ্ত জীবনের অবসান। কবির অন্তিম ইচ্ছা শিরোনামে এই সংবাদটি পরিবেশন হয় ৮ই আগস্ট ১৯৪১ কবির মহাপ্রয়াণের পরদিন। সংবাদটি হলো, জানা গিয়েছে যে গত শুক্রবার রবীন্দ্রনাথ এইরূপ অভিলাষ ব্যক্ত করেন যে বাংলার জনগণ খ্যাতনামা শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম জন্মোৎসব অনুষ্ঠান যেন করেন। ইহাই কবির সর্বশেষ উক্তি। রানীচন্দ্রের লেখা গুরুদেব পড়ে জানতে পারি, জনগণের উদ্দেশ্যে সেদিন রবি কাকা বলেন, অবন কিছু চায় না, জীবনে চাইনি কিছুই, কিন্তু এই একটি লোক যে শিল্প জগতে যুগ প্রবর্তন করেছে, দেশের সব রুচি বদলে দিয়েছে। তাই বলছি, একে যদি তোমরা বাদ দাও তবে সব বৃথা। তারপর ঘটে সেই অনিবার্য ঘটনা। ৭ই আগস্ট কবির মহাপ্রয়াণের দিন। অবনীন্দ্রনাথের ৭০তম জন্মোৎসবের অনুষ্ঠান করা আর হয়ে ওঠে না। কবির স্মৃতিতর্পণ অনুষ্ঠান জোড়াসাঁকোর বিচিত্রা ভবনে। সেদিন একমাত্র বক্তা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি সকলকে আগুনের পরশমণি গানটি গাইবার অনুরোধ রাখেন। পরশমণি কবিকে ছুঁয়েছিল। কবির জীবনের প্রার্থনা পূর্ণ হয়েছিল বইকি। কি দহন জ্বালা তিনি সয়েছেন আর পবিত্র হয়েছেন সেই দহনের প্রতিপলে, তা তো আজ ইতিহাস। বিশ্বভারতীতে কত দেশের মানুষ একত্র হয়েছেন, যেন ছোটখাটো একটা পৃথিবী গড়ে উঠেছে শান্তিনিকেতনে। সব গড়ছে, কিন্তু কিছুই শেষ হচ্ছে না। এ যেন ছেলের খেলা, কিছুতেই শেষ হতে চায় না। এ এক মানবিকতার বন্ধন। এ বন্ধনে এক সূত্রে গাঁথা ছিল সূর্য আর পৃথিবী। একজন নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যজন ভারতবর্ষের আধুনিক চিত্রশিল্পের জনক অবনীন্দ্রনাথ ঠাকুর। রবিকা আর অবন তাঁদের সমস্ত শক্তি দিয়ে বিশ্বজগৎকে শিল্পে ও সাহিত্যে এক আত্মীয়তার বাঁধনে বেঁধেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাবার পর বিশ্বভারতীর আচার্য হন অবনীন্দ্রনাথ ঠাকুর।